হ্যালো সবাইকে। আজকে আমি আমার পুরনো কিছু কিছু বিলিফ সিস্টেম ছিল যেগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু জিনিস আমার মনে আছে, এই মোমেন্টে আমার এই কথাটা শেয়ার করার ইচ্ছে ছিল বলে আমি এখন ফট করে আমি রেকর্ড করছি। নয়তো আমার কোনো একটা কাগজে লেখা ছিল, লিস্ট করা ছিল। যাই হোক, যেমন হচ্ছে দু শালিক, সবাই রিলেট করতে পারবেন কিছু না কিছু নিজের লাইফে। যাই হোক, দু শালিক না দেখলে ঝগড়া হয়, এক শালিক দেখলে ঝগড়া হয়। তারপরে এই যে এরকম করে নখ বাজালে নাকি ঝগড়া হয়। তারপরে হাতের আঙ্গুলের মধ্যে যদি ফাঁক থাকে, তার মানে তোমার হাতে টাকা থাকবে না, টাকা বেরিয়ে যাবে ইজিলি। তারপরে যাদের মাথায় টাক থাকে তাদের লাইফে টাকা অনেক বেশি আসে। যাদের কপাল চওড়া তাদের সত্যি কপাল খুব বড়, লাকি তারা ভীষণ লাইফে। তারপর আরও হচ্ছে যেমন একটা ভর্তি জলের বালতিতে যদি হাত ডোবাই তাহলে বদনাম হয়। তারপরে মাচিস একটা না, জলের মধ্যে কালো দাগ দিয়ে যদি দাগ কাটি, মানে কালো, যেমন মাচিস একটা জ্বালালে, মাচিস কাঠি জ্বালানোর পর কাঠিটা তো কালো হয়ে যায় কিছুটা অংশ, ওইটা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে যদি নিচের মধ্যে, ফ্লোরের মধ্যে বা কোনো কিছুতে যদি লিখি তাহলে নাকি বাবার ঋণ হয়। তারপরে আর আর কি কি ছিল, এক চোখ, এক চোখটা তো সবাই জানে, এক চোখ দেখালে নাকি ঝগড়া হয়, মানে এক চোখ বন্ধ করে এক চোখ দেখালে নাকি ঝগড়া হয়। তো যাই হোক, এই ধরনের কিছু কিছু মান্যতা আমার মধ্যে ছিল, যেগুলো আমি ছোটোবেলা থেকে শুনে শুনে আমার মধ্যে বিলিফ সিস্টেম, ওই যে আমি আগের দিন বলেছি যে বিলিফ সিস্টেম কী করে তৈরি হয়, ওইভাবে আমার বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছিলো। এবং তার আমি রিয়েলিটি আমি বাস্তবে দেখতাম, আমি লাইফে এক্সপিরিয়েন্স করেছি। এক শালিক দেখলে ঝগড়া হতে দেখেছি, এক চোখ বন্ধ হলে ঝগড়া হতে দেখেছি। ইভেন বালতির জলে হাত ডুবানো, এক বালতি জলে হাত ডোবানোর সঙ্গে কলঙ্কের কী কানেকশন তা জানি না। যেহেতু আমরা লজিক লাগাতাম না, এখনকার তো সবাই ভীষণ লজিক লাগায়, আমরা যখন ছোট ছিলাম আমরা লজিক লাগাতাম না। তো লজিক না লাগানোর এটাই একটা নেগেটিভ ফল হয়েছে, যে মেনে নিয়েছি, অ্যাজ ইট ইজ মেনে নিয়েছি সবটা। তার জন্য কিন্তু হয়েছে মানে মিথ্যামিথ্যি বদনামের মানে পরিস্থিতি হওয়ার উপক্রম হয়েছে, আমি রিলেট করেছি। তারপরে এই যে কাঠি দিয়ে কালো দাগ দিয়ে জল কাটলে নাকি বাবার ঋণ হয়, এগুলোর সঙ্গে এগুলোর কোনো কানেকশন নেই। তারপরে টেকো মাথায় টাকা নাকি বেশি থাকে। আর সবথেকে বড় জিনিস, আমি যখন আমার হোস্টেলে থাকতাম, আমার ইউনিভার্সিটি লাইফে, মাস্টার ডিগ্রির লাইফে, তখন বলি, তার আগে অবধি কিন্তু আমার মাথার মধ্যে ছিল যাদের কপাল চওড়া তাদের কপাল নাকি খুব বড় হয়, মানে লাকি হয় তারা খুব। আর আমার মাইন্ড সবসময় সেগুলোর প্রুফ দেখতো। মানে এইভাবেই আমাদের মাইন্ড তৈরি, যে তুমি যে ব্যাপারটা নিয়ে বিশ্বাস থাকবে, তোমার মনের মধ্যে যে ব্যাপারটা একটা ফেথ হয়ে যাবে, বিলিফ সিস্টেম সেট থাকবে, সেই অ্যাকর্ডিং কিন্তু তোমার মাইন্ড তোমাকে প্রুফ দেখাবে। এইভাবে মাইন্ড আমাদের তৈরি। তো আমাকে ওইভাবেই দেখাতো, সেরকম রিচ পার্সন দেখাতো, রিচ মেয়ে দেখাতো যাদের কপাল ভীষণ চওড়া, এইরকম। আমার তখন না আরও মানে আমার মধ্যে সেই ফেথটা আরও বেড়ে যেত, যেহেতু প্রুফ দেখছি সেই হিসাবে আমার ফেথটা না আরও বেড়ে যেত। এরকম মাস্টার ডিগ্রিতে যখন আমি আমার ইউনিভার্সিটিতে যাই, সেখানে একজন ম্যাডামকে যখন দেখি, ভীষণ রিচ আর ভীষণ হাম্বেল ওই ম্যাডাম। তো ওনার কিন্তু কপাল ছোট, ওনার কপাল ছোট, এবং আরও দুজন ম্যাডামকে দেখলাম ওনাদেরও কপাল ছোট। তো তখন আমি মনে মনে ভাবছি যে না, এইখানে একটা আমি আমার ফেথকে বা বিলিফ সিস্টেমকে কাটানোর জন্য আমি প্রমাণ পেলাম, প্রুফ পেলাম, মানে সত্যিকারের একটা প্রুফ পেলাম। তখন গিয়ে আমার কনসিয়াস মাইন্ড, মানে আমার লজিক্যাল যে মাইন্ড, সে মাইন্ড বললো যে না, এর পেছনে কোনো লজিক নেই, যে ওইরকম হলেই ওইরকম হতে হবে। তখন থেকে আমি এই ফেথটাকে কাটাতে পেরেছি। আর বাকি জিনিসগুলো তো বয়সের সঙ্গে সঙ্গে যখন বড় হয়েছি, আরও অনেকটা বড় হয়েছি, তখন আমি লজিক লাগিয়েছি যে ভর্তি জলে, এক বালতি জলে, ভর্তি জলে যদি হাত ডোবাই তাহলে জলটা নোংরা হয়ে যাচ্ছে না। নোংরা মানে সেই জলটা কেউ শুনলে সে জলে স্নান করতেও কারোর ইচ্ছে হবে না, হাত ডোবানো মানে এটা তো দোষ। তো সোজাসুজি যদি সেরকমই বলা হয়ে থাকে কাউকে যে জলটা নোংরা হয়ে যাচ্ছে বা কিছু, ব্যাস সিম্পল, শেষ হয়ে যায়।
কিন্তু তার সাথে যদি একটা কথা জুড়ে দেওয়া হয় নিজের লাইফের সঙ্গে অ্যাটাচ, নিজের ফিউচারের সঙ্গে অ্যাটাচ করে, যে কলঙ্ক হবে বা কিছু হবে, বা একটা শালিক দেখলে নাকি ঝগড়া হবে, এক চোখ দেখলে নাকি ঝগড়া হবে, কেন ভাই? হ্যাঁ, দুটো দুটো শালিক একসঙ্গে থাকতেই হবে, কি মানে আছে? হ্যাঁ, ওরাও তো সোল লেভেলে তো আমরা সবাই এক, তাই না? আমরা হিউম্যান বিং ধারণ করে আছি, মানে আমরা মানুষের দেহ ধারণ করে আছি, ওরা পাখির দেহ ধারণ করে আছে, কেন কি সবাই নিজের নিজের কর্ম অনুযায়ী নিজের নিজের লাইফ পেয়েছে, তো তাকে সে তার পাখির জন্ম অনুভব করছে, আমরা মানুষ জন্ম অনুভব করছি। আলটিমেট তো ও যখন মরে যায়, পাখিরাও যখন শেষ হয়ে যায়, তার ভেতর থেকে সোলটা তো বেরিয়ে যায়, তো আলটিমেট এনার্জি তো সেম এক, আমরা তো সোল লেভেলে এক। তো এই ব্যাপারটা বুঝতে অনেকটা টাইম লেগেছে, অনেক পরে। তো এইভাবে না আমাদেরকে ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিং থেকেই এরকম অনেক উল্টাপাল্টা বিলিফ সিস্টেম আমাদের বাড়ির থেকে, সোসাইটি থেকে, সমাজ থেকে, রিলেটিভস থেকে আমরা পেয়ে এসেছি মানে হয়তো আমাদেরকে ডাইরেক্টও বলেনি, আমরা হয়তো উঠোনে খেলছি, বাড়িতে খেলছি, দিদিমা ঠাকুমা বসে অন্য কারোর সাথে খেলা করছে, অন্য কারোর সাথে গল্প করছে, সেই গল্প করতে করতে হয়তো সেরকম কিছু একটা কথা বললো যেটা আমাদের মাইন্ডের মধ্যে স্টোর করে গেল, ঠিক আছে? তো এইভাবেই নেগেটিভ প্যাটার্নটা এসছে। অ্যাকচুয়ালি পজিটিভিটি হচ্ছে আমাদের পজিটিভ স্টেটে থাকা হচ্ছে আমাদের ন্যাচারাল স্টেট, ঠিক আছে? আমাদের ন্যাচারাল স্টেট হচ্ছে পজিটিভিটিতে থাকা। যেমন একটা বাচ্চা সবসময় হাসতে থাকে, খেলতে থাকে, মজাতে থাকে, আনন্দে থাকে, ওটাই হচ্ছে পজিটিভ স্টেট। একটা বাচ্চাকে দেখেছো তোমরা যে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে যখন ওরা খেলতে থাকে, ওই জিনিসটা নিয়ে ওদের আকর্ষণ কিছুক্ষণ থাকে বা কিছুদিন থাকে, তারপর নতুন একটা খেলনা দিয়ে দিলে ওটাকে ফেলে দেয়। ওই রকম কোনো একটা জিনিসের জন্য হয়তো কাঁদছে, ফট করে তার মাইন্ডটা যদি ডাইভার্ট করে দাও, ওরা কিন্তু তৎক্ষণাৎ ভুলে দেখে। অ্যাকচুয়ালি ওভারঅল আমি কথাটা এই জন্য বলছি যে ওরা কিন্তু কোনো জিনিসকে ধরে রাখে না, ইজিলি লেট গো করে দেয়। তো বাচ্চাদের কাছ থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে বাবা, অনেক কিছু শিখতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা, ইজিলি লেট গো করা, চিপে ধরে রাখা নয়, ছেড়ে দেওয়া। ডিট্যাচমেন্ট অনেক বড় জিনিস, যেটা বাচ্চাদের কাছ থেকে শিখতে হবে। আরেকটা হচ্ছে যখন যে কাজটা করবে সেই কাজের মধ্যে সম্পূর্ণভাবে প্রেজেন্ট থেকে করবে, শারীরিক এবং মানসিকভাবে। তো এগুলোই হচ্ছে আমাদের পজিটিভ স্টেট। আমাদের যদি এগুলো পজিটিভ স্টেট না থাকতো তাহলে ছোটোবেলা থেকেও এই ব্যাপারগুলো থাকতো না। এগুলো যত বড় হয়েছে না, বাচ্চা যত বড় হয়েছে তত আশেপাশে সোসাইটি আপব্রিঙ্গিংয়ের থ্রু হয়েছে। এবার আমরা আমাদের প্যারেন্টসকেও দোষ দিতে পারি না, কেন কি তারাও সেভাবেই কিন্তু তৈরি হয়েছে। তো ফল্ট ধরতে গেলে হচ্ছে এটাই যে প্রপার জাগরুকতা কারোরই ছিল না। যে মোমেন্টে তুমি জেনে গেলে তখনই তো তুমি অর্ধেক ওয়ার জিতে গেলে, তাই না? কেন কি তোমার সেই মোমেন্টে মনে হবে যে তুমি তোমার ক্লোজ ওয়ান যারা আছে অন্তত তাদেরকেও যদি তুমি প্রপার লাইনটা দেখাতে পারো, প্রপার পাথ যদি দেখাতে পারো, তুমি তোমার পরের জেনারেশনকেও যদি দেখাতে পারো, তাহলে ভাবতে পারছো কী রকমভাবে সবটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? আমরা আমাদের দিদিমা ঠাকুমা ওই জেনারেশনকে চেঞ্জ করতে পারবো না, কেন কি তারা, সে বলে না 3 কাল শেষ 1 কালে ঠেকেছে। এবার যখন এখনই যায় আসে যায়, মানে যখন আজকাল বলে যায়, এরকম একটা ব্যাপার। তো তাদেরকে আমরা ঠিক করতে পারবো না, তাদের মানসিকতা আমরা প্রপার লাইনে আনতে পারবো না, কেন কি এটা একদিনের ব্যাপার নয়। এটার জন্য বুঝতে হবে প্রপারলি জিনিসটা। যেহেতু আমরা হিউম্যান বিইং, আমাদের কনসিয়াস মাইন্ড মানে লজিক্যাল মাইন্ড আমাদের সব সময় অ্যাক্টিভ। তো প্রত্যেকটার পিছনে যদি প্রপার একটা কারণ আমরা লাগাই, কারণটা যদি আমরা বুঝি যে হ্যাঁ এইটা জাস্টিফাইড আছে কারণটা, তখনই তো আমরা ফলো করতে পারবো। তখনই তো আমরা মানে নির্ভেজাল হয়ে মানে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না সেটা ফলো করতে, আমরা ইজিলি ফলো করতে পারবো, তাই না? তো যাই হোক, এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেল। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।